তারেক জিয়া আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন আর বিএনপির ভোট কমাচ্ছেন, নিজেই বিএনপির রহস্য ফাঁস করে দিচ্ছেন। সাক্ষাৎকার দিচ্ছেন ভালোর জন্য, ফলাফল উল্টা। তারেক যত কথা বলেন বিএনপির ভোট তত কমে। আমরা স্পষ্টতই সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দেখেন দর্শক, এবার কি ঘটেছে। নিশ্চয়ই কিছু জানে, ওনার কাছে তো লাশ আছে। হ্যাঁ, উনি নিশ্চয়ই কিছু জানে, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয়। ভয়ঙ্কর কথা তো, এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক 4-5 দিন আগে। ভয়ঙ্কর খেলা তো। গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই, আপনাদের না মানে সইতে পারবেন না। কেমন শরীফ উসমান বিন হাদি তার দুটি দাবি, একটা ছিল বাংলাদেশে আর কোনো অবিচার বৈষম্য মানব না, দ্বিতীয়টা ছিল আর কোনো আধিপত্যবাদকে মেনে নেব না। যারা সমর্থক তারাই তাকে খুন করেছে। আপনারা কি হাদির বিচার চান? সে বিচার আমরা করবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। শুধু হাদির না, আবরার ফাহাদ থেকে শুরু করে আবু সাইদ, মুগ্ধ, হাদি, এই যুদ্ধে যারাই শহীদ হয়েছে ইনশাল্লাহ তাদের বিচার আমরা করব। ঢাকা 17 আসনে তারেক রহমানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে ডাক্তার খালিকুজ্জামান জামাত প্রার্থীর। এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। যদি ঢাকা 17 আসনেই বিএনপির চেয়ারপারসনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিততে হয় বা হারতে হয়, তাহলে সারা বাংলাদেশের বিএনপির অবস্থা এই 12 তারিখে কি হবে? খুবই ইন্টারেস্টিং দুটি খবর আপনাদেরকে বলবো। খবর দুটি শুনলে আপনাদের খুব ভালো লাগবে। প্রথম খবরটা হচ্ছে, গত দুদিন আগে আমি যে ভিডিওটি করেছিলাম রাজবাড়ী 2 এবং নরসিংদী 2, এখানে এনসিপির প্রার্থীর সাথে জামাত প্রার্থীর যে একটু দূরত্ব চলছিল বা মনোমালিন্য চলছিল, রাজবাড়ী 2 এর খবরটা আমরা এখনো পাই নাই। পাইলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর, খুবই গুরুত্বপূর্ণ এবং এটি রাজনীতিতে একটা বড় ধরনের আঘাত হানার একটা চক্রান্ত ছিল, সেই চক্রান্তটি ভেস্তে গেছে। চক্রান্তটা হচ্ছে সেনাবাহিনীকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে দেবার একটা নীল নকশা সামনে নিয়ে আগাচ্ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জুলকারনাইন সাহেব। ভারতীয় পত্রিকা আনন্দবাজার তারাও কিন্তু বলতেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এবং জামাত নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাচন ম্যানিপুলেট করে, মানে অবৈধভাবে, মানে আনন্দবাজারের মতো কি অবৈধভাবে 162 থেকে 188টি আসন পরিকল্পনা করে তারা জয়লাভ করে আসবে। যদিও আমি আনন্দবাজারের এই কলামের সঙ্গে মোটেই একমত নই, বাট জামাত ইসলামের উত্থান দেখে আনন্দবাজারী ওদের এই যে এই উদ্বেগ, আক্ষেপ এবং মিথ্যার ফুলঝুরি, এটা ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। আয় আয় হাদির লাশ নিয়ে যা, এরকম একটা কথা গতকালকে সবাই শুনছেন। জানেন, গতকালকে অনেক ইচ্ছা ছিল শহীদ হাদিকে নিয়ে কথা বলবো, কালকে যা ঘটছে তা নিয়ে কথা বলবো, কিন্তু এই ডায়লগটা শোনার পর পুলিশের মুখে এই কথাটা শোনার পর বুঝছেন, শরীরের ভিতরে এমন কিছু ঘটনা ঘটছে। আমি যদি তখন কথা বলতাম না আপনাদের সঙ্গে, আমার মুখে অনেক বাজে কথা চলে আসতো। হ্যাঁ ভাই, একতরফা অনেক বাজে কথা চলে আসতো, কারণ অনেক রাগ উঠছিল, অনেক রাগ, নিতে পারতেছিলাম না এই কথাটা। হায় হায়, উনি এটা কি বললো, কে পুলিশ জানি না, কে পুলিশ, কিন্তু ফেসবুকে দেখলাম 5 তারিখের পরই বোধহয় চাকরিটা পাইছে। সত্য মিথ্যা জানি না, কারণ আজকাল জানেন তো সব উল্টাপাল্টা নিউজ, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না। ওনার মেজাজ মর্জি যা দেখলাম, ওনার ভয়ঙ্কর রূপ যা দেখলাম, হায় হায়, আয় আয় হাদির লাশ নিয়ে যা। ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না হাদির লাশের ব্যাপারে? উনি নিশ্চয়ই কিছু জানে, ওনার কাছে তো লাশ আছে। হ্যাঁ, উনি নিশ্চয়ই কিছু জানে, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয়। ভয়ঙ্কর কথা তো, এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক 4-5 দিন আগে। ভয়ঙ্কর খেলা তো। গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই, আপনাদের না মানে সইতে পারবেন না। কেমন একটা মেয়ে যাকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে জানি, এই জুলাইতে আমরা দেখছি তাকে, সেই মেয়েটির উপরে কানের এই সাইড দিয়ে বাড়িটা মারছে। আমি দেখছি ভিডিওটা, আমার কাছে আছে। সে কি বলছে, তার দাবি কি? সে বলতেছিল আপনারা কেন মা বোনদের গায়ে হাত তুলতেছেন তাকে। ঠিক সেম কথাটা আরেকজন বলছে, ওনার নাম বোধহয় মহিউদ্দিন রনি। আহারে বেচারা, আমি আগেও দেখছি তাকে, কিন্তু দেখেন সে তারও একটাই দাবি ছিল, আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন কেন। এটা বলার পর তারা ধাক্কা দিয়ে একটা গাড়ির চিপায় নিয়ে গেছে। আর ওই গাড়ির চিপার মধ্যে তখন সে একা, আর সাংবাদিকের ক্যামেরা, হ্যাঁ ইউটিউবার ভাইরাল ছিল। ওইখানে ফেলা 4-5 জনের মিলা এই লাঠি দিয়া, এই শীতের দিনে এই লাঠি দিয়া বাড়ি দিলে কেমন লাগে বলেন? হাড্ডিতে যখন লাগে কলিজাটা ছিঁড়া যায় না? যাই তো। অন্যায় কি? হ্যাঁ, ওরা কি এখানে সরকার পতনের জন্য আসছিল? নিশ্চয়ই না। দাবি কি? শহীদ হাদির বিচারের দাবি, বিচারের দাবির জন্য আসছে, তো অন্য কিছু না। আরেকটা ঘটনা দেখেন, আমি অবাক হয়ে গেলাম। এক ইউটিউবার ভাই অথবা সাংবাদিক ভাই
ওনার হাতে এই যে স্ট্যান্ড সহকারে বুঝছেন, ওই যে ওনার মোবাইলটা দৌড়ে যাইতেছে, একটা পুলিশ খামাখা পাটা আগে দিল, সে ধাপ করে পড়ে গেল ভাই, বুকটা যে এই পাথরের সাথে বাড়ি খাইল। তারপরেও দেখেন সে তার ক্যামেরাটা বাঁচাইছে ভাই, কারণ কি ওইটা তার রিজিক। এটা কি করলেন? আর এরকম খন্ড খন্ড অনেকগুলা ঘটনা। তবে এর মধ্যে ভাই একটা দৃশ্য এমন ভাবে আমার মনে গেঁথে গেছে, আপনারা নিশ্চয়ই দৃশ্যটা দেখছেন, শরীরে লোম দাঁড়ায় যায় ভাই, লোম দাঁড়ায় যায়। ছেলেটা দাঁড়ায় আছে ভাই, সোজাসাজি এইভাবে দাঁড়ায় আছে, মাথায় টুপি, হালকা দাড়ি, পাঞ্জাবি পরা, চারিদিক থেকে পুলিশ মারতেছে, একটু টুর শব্দ নাই, এভাবে দাঁড়ানো। একটা পুলিশ দৌড়ে আসছে, মানবিক পুলিশ দৌড়ে আসছে, আয়সা বুকে জড়ায় ধরছে। একজন মার্কেটের সামনে দাঁড়ায় আছে, হাতে মোবাইল, সে বলতেছে আমি এই মার্কেটের। এই যে মারতেছে মারতেছে মারতেছে, থামে না। আরো 2-3 জন আইসা ওই মাইরের মধ্যে আবার ঝাঁপায় পড়লো। মার্কেট থেকে লোকজন বাইরে হয়ে বলতেছে ভাই মাইরেন না, উনি তো আমাদের মার্কেটের লোক। কে কার কথা শুনে? মানে ধৈর্য নিয়ে যাইতে হবে, দেখাইতে হবে কতগুলো আজকে ধৈর্য আনলাম, হ্যাঁ দেখাইতে হবে। এই জিনিসটা যদি আপনারা ওই দিন দেখাইতে পারতেন, কোন দিন জানেন? যেদিন নির্বাচন কমিশনারের সামনে দাঁড়ায় কিছু অযৌক্তিক দাবি, কি ভয়াবহ দাবি, কি শাকসুন নির্বাচন হইতে দিব না, শাকসুন নির্বাচন বন্ধ করতে চায়। যে নির্বাচনের দাবির জন্য গত 16 মাস নির্বাচন নির্বাচন নির্বাচন, ওই আগে যখন শুনতাম উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ঠিক তেমনি নির্বাচন নির্বাচন নির্বাচন। আর ওই নির্বাচন শাকসুর, ওরা নির্বাচন করতে চায়, ওটা বন্ধ করতে হবে। এই জন্য নির্বাচন কমিশনের সামনে যায় দাবি দাওয়া নিয়ে দাঁড়াইছে। আরো কি দাবি? ওই যে দ্বৈত নাগরিক যারা, তাদেরকে নির্বাচন করতে দিতে হবে, ঋণ খেলাপিদেরকে নির্বাচন করতে দিতে হবে। সেদিন যদি ওইখানে যায় পানি মারতেন, রাবার বুলেট মারতেন, ওই গ্যাস ট্যাস ছাড়তেন, এই লাঠি দিয়ে আরম পিটা দিতেন, তাই না বুঝতাম যে হ্যাঁ আপনারা এই দেশের পক্ষে। কারণ ওদের ওই দাবিগুলো তো ঠিক না, তাই না? ওরা চাইতেছে সংসদে যারা ব্যাংকের টাকা লুট কইরা এই দেশটাকে ভাই চুষা নিয়ে গেছে, একদম চুষা খায়া ফেলাইছে, তাদেরকে আবার সংসদে পাঠাইবার জন্য আপনাদের দাবি দেওয়া। সেদিন কেন আপনারা ঝাঁপায়া পড়লেন না? এখানে কেন ঝাঁপায়া পড়লেন? হ্যাঁ দেখেন কষ্ট লাগে, কতটা কষ্ট। শহীদ হাদির বউকে কেউ দেখে নাই। যেদিন শহীদ হাদিকে শেষ বিদায় দিবে, দাফন করতে নিয়ে যাবে, তার আগে উনি দেখতে গেছে, পর্দা দিয়া ঢাইকা নিয়ে গেছে, কোনো ক্যামেরায় যেন ওনাকে না দেখা যায়। সেই মানুষটি রাস্তায় এসে বসতে হয়েছে, বাচ্চা কোলে নিয়া, তার স্বামীর দাবি নিছে, তার স্বামীর বিচারের দাবি নিয়া। আপনারা মনে করছেন ওই একটা ফ্ল্যাট দিয়ে দিবেন 1 কোটির, আর 1 কোটি টাকা ব্যাংকে দিয়ে দিচ্ছেন, বাস ওনার মুখ বন্ধ। এটা কি সম্ভব? না। এই দেশের লক্ষ লক্ষ যুবক ছেলের বুকের মধ্যে হাদির উঠছেন বাইচা আছে, হাদি বাইচা আছে। ওই যে বলছেন না আয় হাদির লাশ নিয়ে যা, লাশ নিয়ে যা, হাদির কোনো লাশ নাই, হাদি বাইচা আছে এই ইয়াংদের বুকের ভিতরে। বুঝেন না? আপনারা কি মনে করছেন জানেন? আপনাদের হিসাব ছিল এই যে ইনকলাব মঞ্চে এরা কয়জন পিটায় পাটায়া বিদায় করে দেবো। কারণ কি জানেন? এই পিটানির মধ্যে, এই গ্যাস মারার মধ্যে, এই রাবার বুলেট মারার মধ্যে যদি ভুলে যদি একটা লাশ পড়া যায়, তাহলে তো ভাই নির্বাচনটা পিছিয়ে যাইতো। এরকম কিছু একটা ঘটনা ঘটতো না, তাই না? এরকম ঘটনা কি ঘটাইতে চাইছিল কেউ? কারো আদেশ ছিল এরকম কিছু ঘটাইবার? এরকম প্রশ্ন করতেই পারি। কারণ কি জানেন? আপনারা মিডিয়ার গায়েও হাত তুলছেন, ওইখানে প্রচুর সাংবাদিকরা আপনারা পিটাইছেন। হ্যাঁ ভাই, আমার নিজের দেখা ভিডিও, ইচ্ছা মতো পিটাইছেন। যার জন্য দেখেন না সাংবাদিক ভাইরাও এখন রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে, স্লোগান দিতেছে আপনাদের বিরুদ্ধে। কেন? কারণ কি? কেন আপনারা তাদেরকে পিটাইলেন কেন? এটার পিছনে কারণ কি ভাই জানেন? এদেরকে সরাই দিতে পারলে এখানে ইচ্ছা মতো একটা ঘটনা ঘটানো যাইতো। ওদের ওইগুলো তো ক্যামেরাগুলো তো ভাই প্রমাণ, ওই প্রমাণের ভয় অনেক কিছু হয়তো করতে পারতেছে না। এটা তো আমরা ভাবতেই পারি, এরকম নেগেটিভ চিন্তা তো আমরা করতেই পারি। কারণ আপনারা যেভাবে পিটাইছেন এইভাবে পিটানো ঠিক হয় নাই। 5ই আগস্টের পরে এরা কারা, এদেরকে তো আমরা চিনি। এই মুখগুলা 5ই আগস্টের পর আমাদের চেনা তো না। আমরা শহীদ হাদিকে হারাবার পর এদের মধ্যেই তো শহীদ হাদি খুঁজা পাই, এরাই তো শহীদ হাদিকে বাঁচায় রাখছে। এরা যদি মাঠে না থাকতো, এরা যদি চুপ হয়ে যাইতো, তাহলে শহীদ হাদির এই মামলা, এই কেস নিয়ে কেউ কথা বলতো? তাদের দাবি কি ছিল? যে এটা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা হোক। তার মানে কি জানেন? তাদের ভরসা নাই এই পুলিশের উপরে। যার জন্য কি এই পুলিশ এইভাবে পিটাইলো যে রাগ আমাদের উপরে ভরসা করছ না, আমরা তো এই তদন্ত করতেছি, আসামি ধরার চেষ্টা করতেছি, তোরা জাতিসংঘের চাস। এই জন্য কি এরকম প্রশ্ন তো চলে আসে। কিন্তু সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন কোথায় আপনি জানেন? খুব গভীরভাবে যদি আপনি তাকান, দেখবেন যদি 4-5 মারতে যাইতেছে, ঠিক তখনই দেখবেন 10 জন সামনে দাঁড়ায় যেতেছে। খেয়াল করে দেখেন, অনেকে থামাই দিতেছে, মারতে দিতেছে না। কিন্তু ওই পুলিশের মধ্যেই কেন তারা মারতে দিতেছে না? তারাও তো মারতে পারতো, তারা মারতে দিতেছে না কেন জানেন? এই জন্য মারতে দিতেছে না, ওরা কিন্তু চায় না এই অঘটনটা ঘটুক। তারাও তো মারতে পারতো, তারা কেন মারলো না? কারণ তাদের বিবেক আছে, তারা বিবেক দিয়ে চিন্তা করতেছে। আপনারা বিবেক দিয়ে চিন্তা করতেছেন না, আপনারা কারো হুকুম পালন করতেছেন, বুঝাই যাইতেছে হ্যাঁ আপনারা কারো হুকুম পালন করতেছেন। কিন্তু হুকুম তো পালন করতে চাইছিল গত সরকারের। একটা দৃশ্য মনে নাই? স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়া রয়েছে, এক পুলিশ বলতেছে একটারে মারি, একটা পরে আরেকটা সামনে থেকে দাঁড়ায় যায় স্যার। তখন জবাব ছিল না ওই স্বরাষ্ট্রমন্ত্রীর। হুকুম তো সেও পালন করতো, ওই পুলিশটা কি হুকুম পালন করতো না? থামাইতে পারছে? থামাইতে পারে নাই। কালকে কি আপনারা থামাইতে পারছেন? পারেন নাই। মাঝরাতের দিকে আমি সারাই ঘুমাই নাই জানেন, আমি এগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম এই কোন ভয়ঙ্কর খেলা।
সাদিক কায়ুম জোড়ায় গেছে, সাদিক কায়ুম মাঠে নাই মারছে, এদিক থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি সে তার স্ট্যান্ড নিয়ে ব্যস্ত ছিল সাংবাদিকদের সামনে, ওইখানেই খবর গেছে আব্দুল্লাহ জুবাইর গুলি লাগছে তার পায়ে। শোনার পরই ভাই ওখান থেকে ছুইটা চলে আসছে, সাদিক কায়ুম ছুইটা চলে আসছে, এবং ডাক্তার শফিকুর রহমান স্যার নিজে বলছে ওদের পাশে আমরা আছি, ভাইবেন না ওরা একা। দেখেন সবাই জড়ায় গেল, কিন্তু বড় একটি দল কিন্তু কোনো কথা বললো না, চুপচাপ। আবার ওই পুলিশের ওই কথাটা আপনারা একবার মাথায় নেন, ও কোন দল করতো? ও কেন বললো আয় হাদির লাশ নিয়ে যা? ও কেন জানে না হাদির লাশ মানুষের বুকের মধ্যে আছে, আদি মানুষের বুকের মধ্যে আছে, জানে না কেন? ইয়াং জেনারেশন, এই দেশের যত ইয়াং জেনারেশন আছে, এই যে কিশোররা আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন এবং মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি বলে? তারা মনে করে তাদের একটা সন্তান হইলে ওই সন্তানের নাম রাখবে হাদি। তারাও কিন্তু মনে মনে হাদিকে ধারণ করে, বুঝেন না কেন? আর তার বিচার চাওয়ার জন্য তার ঘরের বউটা রাস্তায় নামে আসলো বাচ্চা কোলে নিয়ে, ওইখানে আপনারা এই ঘটনাগুলো ঘটাইতে পারলেন। ডাক্তার ইউনূস স্যার দেখেন আপনার একটা ইমেজ আছে, সেই ইমেজের উপরে কিন্তু বিরাট আঘাত। এটা আমি জানি না আপনি চুপচাপ কেন আছেন, আপনি তো সবই দেখতেছেন অনলাইনে। আপনি যখনই দেখলেন হাদির বউ রাস্তায় চলে আসছে, তখনই তো আপনি তাকে ডাইকা ভিতরে নিয়ে চলে যেতে পারতেন এবং কথা দিতে পারতেন, হ্যাঁ এই জাতিসংঘের মাধ্যমে তোমাদের এই বিচারটা হবে, এই হাদির বিচার হবে জাতিসংঘের মাধ্যমে। এই কথাটা বইলা দিলে তো এত বড় ঘটনা ঘটে না স্যার। বুঝলাম না স্যার কেন আপনি টায়ার্ড হয়ে গেলেন? আর আপনাকে ক্লান্ত দেখতে চাই না, আপনি তো সেই মানুষ 8 তলায় 9 তলায় সিঁড়ি বাইয়া উঠে গেছেন। হ্যাঁ চিন্তা করেন স্যার, 8 তলায় 9 তলায় উঠছেন আর নামছেন, উঠছেন আর নামছেন, আর আপনার বাড়ির সামনে হাদির ওয়াইফ বসে রয়েছে তার বাচ্চা কোলে নিয়ে, তার কাছে তো আপনি যাইতে পারতেন, যদি না যান তাকে তো ডাইকে আনতে পারতেন। এইটুক কাজ কেন করলেন না? এই দুঃখটা ভুলুন না স্যার, এই দুঃখটা ভুলুন না। শেষ কথা এইটুকু বলবো, দেখেন ওই যে পুলিশরা যে বাধা দিছিল, এরকম বিবেকবান পুলিশ ভাই সব জায়গায় আছে, সব জায়গায় আছে, এটা ভাইবেন না। 2-1 জনকে নিয়ে সবাইকে বিচার করা যাবে না, ওখান থেকে ওদেরকে সরাইতে হবে কেন? ওরা তো ওই যমুনার ইট খুলে আনতে যায় নাই, ওরা তো বিচার চাইতে গেছে। অতটা কঠিন হওয়া ঠিক হয় নাই। অতটা কঠিন হওয়াতে কি হয়েছে জানেন? এই যে একটা ইমেজ তৈরি হয়েছে এতদিনে, এর মধ্যে দেখেন আর্মি ভাইরা অনেক ক্রিমিনাল ধরতেছে ভাই, অনেক আর্মস উদ্ধার হইতেছে, এগুলো কিন্তু পত্র পত্রিকা আসতেছে, নিউজে বলতেছে, কিন্তু নিউজ কয়জন দেখে? মানুষ যায় টক শো দেখতে, আচ্ছা দেখি বুদ্ধিজীবীরা কি বলে। ওরা তো এখানে হাসতেছে, খুশি ভাই, ওরা অনেক খুশি। এই পিটানের কারণে এই বুদ্ধিজীবীরা অনেক খুশি হয়েছে। ওদের একটাই কথা, যেদিন বড় দল একটা ইস্তিহার ঘোষণা করবে সেদিন কেন তারা ওইখানে ওই মব করলো, ওই মব করার পিছনে এই ইস্তিহারকে পচানো এবং একটা গন্ডগোল লাগায়া নির্বাচন বানচাল করা, এরকম কথাবার্তা এরকম যুক্তি টুক্তি দিয়া নিজেরা খুব মজা নিতেছে যে যেভাবে পারে। কিন্তু কথা একটা সত্য, ঠিক নির্বাচনের আগে এই ঘটনাটা বিরাট বড় প্রশ্ন দেখা দিছে, নির্বাচন সঠিকভাবে হবে কিনা। জামাত ইসলাম নাকি 162 থেকে 188টি আসন পেতে মরিয়ে এবং এর জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে এবং ছলে বলে কৌশলে এই 162 থেকে 188টা আসন তারা যেভাবে হোক নেবেই। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারের কথা। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ভারতের পত্রিকার আবার কথা বিশ্বাস কি? এটা আমরা জানতে পারি যে আসলে ভারত কি ভাবতেছে, ভারতের মনের কথা কি, এবং ভারত যেটাকে মোটেও পজিটিভলি নিচ্ছে না, এটা কিন্তু এই কলাম পড়লেই বোঝা যায়। মানে আনন্দবাজার ইঙ্গিত দিচ্ছে যে জামাত ক্ষমতায় আসতে পারে, আবার বলতেছে যে জনগণের ভোটে না, কিন্তু জামাত ক্ষমতায় আসবে ছলে বলে কৌশলে নির্বাচনকে ম্যানিপুলেট করে, জনগণের ভোটে কিন্তু আসবে না জামাত। এবং জামাতের অনেক বদনাম করেছে, যেটা ভারতীয় পত্রিকার পক্ষে খুবই স্বাভাবিক, কারণ তারা চায় না আসলে জামাত ক্ষমতায় আসুক। ওই যে নামের শেষে ইসলাম আছে এবং কোন দল ক্ষমতায় আসুক, এটা ভারত চায় না। সুতরাং তারা মনে খুব কষ্ট নিয়ে হলেও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এবারে নির্বাচনে জামাত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং এটাও বলেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। তো আমরা এর মাধ্যমে জানতে পারবো যে আসলে ভারতের আসলে অবস্থান কি জামাতকে নিয়ে। তো শিরোনাম দিয়েছে নীরবেই নির্বাচনের গুটি সাজিয়ে চলেছে জামাত, লিখেছে নির্বাচনে জেতার জন্য জামাত বিশেষ কৌশলের আশ্রয় গ্রহণ করেছে। কি সেই বিশেষ কৌশল? জামাত একটা নির্দিষ্ট সংখ্যক আসনকে টার্গেট করে ভোটারদের তথ্য সংগ্রহ করতেছে এবং ভোটের দিনে জামাত বিশেষ প্রস্তুতি নিয়ে ওই ভোটারদেরকে ধরে ধরে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে জোর করে জামাতে ভোট দেওয়া হবে। এবং যেই প্রশাসন আছে, আমলাতন্ত্র আছে, এদেরকেও নাকি জামাত ম্যানেজ করে ফেলেছে এবং প্রশাসনের বেশিরভাগই নাকি জামাতের অনুগত। আমরা তো জানতাম যে প্রশাসনের বেশিরভাগই বিএনপির অনুগত, এখন আনন্দবাজার বলতেছে প্রশাসন নাকি জামাতের অনুগত। জামাত ইসলাম প্রশাসনকে কবজায় নিয়ে নিয়েছে এবং বলা হয়েছে যে বিশেষ বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে সহযোগিতা করবে। তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অংশ ভোটের দিন জামাতকে নির্বাচনে জিততে সহায়তা করবে। আরো বলেছে জামাতের পুরুষ এবং মহিলা কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতেছে, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে, তাদের হাত পা ধরতেছে, ধরবে, এটা তো আর অবৈধ কিছু না, তাই না? আবার বলতেছে জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গরিব ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বার মানে এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতেছে এবং এইসব মোবাইল নাম্বারে পরে হয়তো টাকা পয়সা দিবে। সুতরাং ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট টেনে নিতেই জামাত মূলত এসব করতেছে। আরো বলতেছে যে জামাত 162 থেকে 188টি অগ্রাধিকার ভিত্তিক আসনে প্রচারের জন্য ব্যাপক পরিমাণ টাকা খরচ করতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক এলাকার ভোটার অন্য এলাকায় হস্তান্তর করতেছে। যেমন আনন্দবাজার বলতেছে, মনে করেন যে ঢাকা 1 আসন, জামাত জানে যে ঢাকা 1 আসনে তারা কোনোভাবেই জিততে পারবে না। সুতরাং ঢাকা 1 আসনের যে ভোটারগুলো আছে অল্প হলেও আছে যারা
জামাতকে সমর্থন করে তাদেরকে ঢাকা 1 থেকে ঢাকা 8-এ ট্রান্সফার করেছে। মনে করেন ঢাকা 8-এ জামাত বিএনপির ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিছু সংখ্যক ভোট বেশি পেলেই জামাত জিতে যায়। সুতরাং জামাত ইসলাম ঢাকা 1 থেকে জামাত সমর্থিত ভোটারদেরকে নিয়ে ঢাকা 8-এর ভোটার বানিয়েছে। তো এইরকম করে নির্বাচনের অনেক আগেই জামাত এসব প্ল্যান করে এক এলাকার ভোটার আরেক এলাকায় নিয়েছে, যাতে তারা নির্বাচনের সুবিধা পায় এবং তারা ভোটে জিতে আসতে পারে। এটা আনন্দবাজার বলতেছে। প্রতিটি আসনে জামাত 50 থেকে 100 কোটি টাকা খরচ করতেছে। এটা অতিরঞ্জিত, আমার বিশ্বাস হয় না। শুধু তাই না, তারা যে শরিক দল, জোট শরিক দল এনসিপি, এবি পার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টি, এদেরকেও তারা প্রচুর টাকা দিচ্ছে। আনন্দবাজার বলতেছে যে ভোটের দিন জামাত আরেকটা কৌশল নিবে। আমার কাছে এটা খুব হাস্যকর মনে হয়, আপনারা শুনেন। আনন্দবাজার বলতেছে ভোটের দিন ভোট কেন্দ্রের লাইনে, মানে ভোট দেওয়ার জন্য লাইন পড়ে না, সেই ভোট কেন্দ্রের লাইনে জামাতের কর্মীরা দাঁড়িয়ে পড়তে পারেন। দাঁড়িয়ে তারা সামনেও যাবেন না, পিছনেও যাবেন না, দাঁড়িয়ে থাকবেন, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া মন্থর হয় বা ধীরগতি হয়। ফলে বিএনপির লোকে সে আর ভোট দিতে পারবে না, পরে তো ভোটের সময় শেষ হয়ে যাবে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? বলতেছে যাতে বিএনপি ভোটাররা ভোট দিতে লাইনে ঢুকতে না পারে, অথচ ভোট গ্রহণের সময় কিন্তু 1 ঘন্টা বাড়ানো হয়েছে অলরেডি। আবার বলতেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে জামাত সমভাবাপন্ন ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে এবং ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার ভিডিপি সদস্যরা। অনেকের অভিযোগ প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারায় জামাতের 15 থেকে 20 জন কর্মী থাকবেন। আবার বলতেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের ডিসি, এসপি, ওসি বেশিরভাগ নাকি জামাতের সমর্থক। এটা নাকি ইউনূস সরকার সাজিয়েছে, যাতে প্রত্যেকটা থানায় থানায় জামাত সমর্থিত ওসি, ডিসি, এসপি এরা থাকে। এটা নাকি ইউনূস সরকারেরই প্ল্যান। আবার বলতেছে জামাত ইসলামী স্কুল ম্যানেজিং কমিটিতে প্রথম থেকেই নিজেদের লোক ঢুকিয়েছে। সাধারণত ভোট কেন্দ্র কিন্তু স্কুলেই হয়, তাই না? তো যেসব স্কুলে ভোট হবে সেই ভোট কেন্দ্র নাকি ওই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণে থাকে। ফলে এই জামাত সমর্থিত স্কুল ম্যানেজিং কমিটি প্রিজাইডিং এবং পুলিং অফিসারকে প্রভাবিত করে ভোটটা অন্যায়ভাবে জামাতের দিকে নিয়ে আসতে পারে। ভাবতে পারেন মানে কোন দেশে বাস করতেছে? এটা কি ভারতের ভোট নাকি? আবার বলতেছে বিশেষ একটি বাহিনীর বড় অংশে জামাতের প্রভাব রয়েছে, মানে সেনাবাহিনীর কথা বলতেছে আর কি, যদিও নাম বলে নাই। ওই বাহিনীর যশোর ও রংপুর এলাকার শীর্ষ কর্মকর্তারা জামাতকে ভোট দিতে সাধারণ মানুষকে চাপ দিচ্ছেন। এই যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টে নাকি ওই সব সেনাবাহিনীর বড় কর্মকর্তারা আছে, তারা ওইসব এলাকার লোকদেরকে বলতেছে তোমরা জামাতকে ভোট দিবা, অথচ আমি কিন্তু এরকম কখনো শুনি নাই, এরা বলতেছে। আবার খুলনার হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতেও চাপ দেওয়া হচ্ছে, যদিও খুলনায় জামাত খুবই স্ট্রং। তারা এই কলামে কিছু কিছু বিশ্লেষকের কমেন্ট নিয়েছে, কিন্তু একজন বিশ্লেষকেরও নাম প্রকাশ করেনি, মানে ওই যে অসমর্থিত সূত্র, বিশ্বস্ত সূত্র ইত্যাদি ইত্যাদি আর কি। আনন্দবাজার আরো বলতেছে এই ভোটে জিতার জন্য বহুদিন ধরেই দাবার গুটি সাজিয়েছে জামাত, এবং বিএনপি নেতাকর্মীরা যখন আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত তখন নিঃশব্দে এইভাবে কাজ করে গিয়েছিল জামাত, এবং এভাবেই জামাত মাস্টার প্ল্যান সাজিয়েছে নির্বাচন জেতার জন্য। তখন বিএনপি আওয়ামী লীগের উপর হামলায় ব্যস্ত ছিল। আবার বলতেছে আওয়ামী লীগের 30 থেকে 35% 10% ভোটারও যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যান, তাহলে বেশিরভাগ ভোটারই নাকি জামাতকে ভোট দিবেন। আমার তো বিশ্বাস হয় না। বিএনপির লোকেরা মির্জা ফখরুল সহ যেভাবে সারাদিন আওয়ামী লীগের প্রশংসা করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, আওয়ামী লীগের মামলা উঠে দিব, দল হিসাবে আবার গ্রহণ করবে। আবার একজন বলে যে ক্ষমতায় আসলে বিএনপি মধ্যবর্তী নির্বাচন দিবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ করে দিবে। আবার ভিপি নূর বলে আওয়ামী লীগের দায়িত্ব আমি নিলাম, এরকম তো বলতেছে। জামাত তো এগুলো বলে না, তাই না? কিন্তু তারপরেও আনন্দবাজার মনে করে যে আওয়ামী লীগের সব ভোট নাকি জামাতই পাবে। এসব দিক দিয়েই তারা মনে করে যে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জামাত। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের সব ভোট যে বিএনপিতে যাবে তা কিন্তু না, বাট বেশিরভাগ ভোটই যাবে বিএনপিতে। একটা জরিপ হচ্ছে সাম্প্রতিক সময়, সেখানে লিখেছে যে 48% আওয়ামী লীগ সমর্থক বিএনপিতে ভোট দিবেন, আর সামান্য কিছু জামাতকে ভোট দিবেন, আর বাকিরা ভোট কেন্দ্রেই যাবেন না। তাহলে এখানে দেখুন যে আওয়ামী লীগের বেশিরভাগ ভোটগুলো কিন্তু বিএনপিতে যাবে, কারণ আওয়ামী লীগের সমর্থকরা মনে করেন যে একমাত্র বিএনপি ক্ষমতা এলেই আবার আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব হতে পারে, যেটা বার্তা সংস্থা রয়টার্সকে ইন্টারভিউতে তারেক রহমান বলেছেন গতকালকে, যে শেখ হাসিনার পুত্র কন্যা ইচ্ছা করলে রাজনীতি করতে পারবে যদি জনগণ চায়। একটা ইঙ্গিত আছে যে বিএনপি ক্ষমতা আসলে হয়তো আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে। তো এইসব কারণেই আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিতে ভোট দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে বলতেছে যে আওয়ামী লীগের ভোটগুলো সব জামাতে যাবে। তবে এটাও সত্য যে আওয়ামী লীগের নামে জায়গায় জায়গায় যেসব মামলাগুলো, এইসব মামলার বাদী কিন্তু বিএনপির লোক, জামাত কিন্তু মামলা করে নেই। হ্যাঁ, তো কিছু কিছু আওয়ামী লীগের লোকদের আবার ক্ষোভ আছে বিএনপির প্রতি, তারা জামাতকে ভোট দিবে, বাট আওয়ামী লীগের বেশিরভাগ ভোট কিন্তু বিএনপি পাবে। তো এই হচ্ছে অবস্থা। দর্শক এখানে দেখলেন যে ভারতীয় পত্রিকা আনন্দবাজার তারাও কিন্তু বলতেছে যে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এবং জামাত নির্বাচনকে প্রভাবিত করে, নির্বাচন ম্যানিপুলেট করে, মানে অবৈধভাবে, মানে আনন্দবাজারের মতো কি অবৈধভাবে 162 থেকে 188টি আসন পরিকল্পনা করে তারা জয়লাভ করে আসবে। যদিও আমি আনন্দবাজারের এই কলামের সঙ্গে মোটেই একমত নই, বাট জামাত ইসলামের উত্থান দেখে আনন্দবাজারী ওদের এই যে এই উদ্বেগ, আক্ষেপ এবং মিথ্যার ফুলঝুরি, এটা ভালো লাগতেছে। দর্শক আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং দুটি খবর আপনাদেরকে বলবো, খবর দুটি শুনলে আপনাদের খুব ভালো লাগবে। প্রথম খবরটা হচ্ছে গত 2 দিন আগে আমি যে ভিডিওটি করেছিলাম রাজবাড়ী 2 এবং নরসিংদী 2, এখানে এনসিপির প্রার্থীর সাথে জামাত প্রার্থীর যে একটু দূরত্ব চলছিল বা মনোমালিন্য চলছিল, সেটি সমাধান হয়েছে। আজকে আমাকে একজন একটা ছবি পাঠালেন, এই যে এটা একটু দেখুন, অর্থাৎ সারওয়ার তুষারের সাথে জামাতের আমজাদ হোসেন তিনি একত্রিত হয়ে মিছিল করেছেন শাপলাকলির পক্ষে। এটা
খুবই ভালো খবর, আমরা আলহামদুলিল্লাহ পড়ি, সমাধানটা হলো। রাজবাড়ী 2 এর খবরটা আমরা এখনো পাই নাই, পাইলে পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর, খুবই গুরুত্বপূর্ণ এবং এটি রাজনীতিতে একটা বড় ধরনের আঘাত হানার একটা চক্রান্ত ছিল, সেই চক্রান্তটি ভেস্তে গেছে। চক্রান্তটা হচ্ছে সেনাবাহিনীকে জামাতের বিরুদ্ধে খেপিয়ে দেবার একটা নীল নকশা সামনে নিয়ে আগাচ্ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জুলকারনাইন শাহের। এই বিষয়টা ধরা পড়ে গেছে। বিষয়টা কিরকম? ঢাকা 17 আসন থেকে নির্বাচন করেছেন তারেক রহমান। তো তারেক রহমান সেনাবাহিনীর ভিতরে একটু খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন যে সেখানে প্রায় 90% বাহিনীর সদস্য, তাদের পরিবারের লোকজন তারা জামাত ইসলামের পক্ষে ভোট দিবেন বা তারা 11 দলীয় জোটের পক্ষে। তো এই খবর পাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই তার ঘুম হারাম হয়ে গেছে। এটি আমি যে খবরটি আপনাদেরকে বলছি এটি কিন্তু একেবারে 100% আপনাদের ধরে নেবার দরকার নাই, এটা অসমর্থিত সূত্রে প্রাপ্ত, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের, তবে হওয়ার সম্ভাবনাই বেশি, আমি মিলাইয়ে দিচ্ছি আপনাদেরকে। তো তারেক রহমান যখন এটি জানতে পারে যে সেখানে 90% ভোট সেনাবাহিনীর ভিতরে চলে যাচ্ছে এবং তারা 90% চাচ্ছে যে দেশে একটা পরিবর্তন আসুক, তারা বিএনপির কার্যক্রম দেখে ইতিমধ্যেই তারা এটি কিন্তু বুঝতে পেরেছে যে শেখ হাসিনা যা করে গেছে এরা এসে তার থেকে বেশি ছাড়া কম করবে না। জুলকারনাইন শাহের স্বর্ণাপন্ন হয় যে এখানে কি করা যায়, এক্ষেত্রে কি করতে পারি। তখন তিনি হয়তো বলেছেন যে ঠিক আছে, ওই বিষয়টি আমার উপরে ছেড়ে দিন, আমি দেখছি। তখন জুলকারনাইন শাহের সেনাবাহিনীর, তার তো অবশ্যই কিছু লোক আছে এবং সেনাপ্রধানের সাথেও কিন্তু তার খুব ভালো সম্পর্ক আছে। এর মানে এই নয় যে সেনাবাহিনীর প্রধানকে দিয়েই তিনি এটি করিয়েছেন, এটি আবার বোঝা দরকার নেই। তো যাই হোক, ওইখান থেকে যে কোনো সোর্স থেকে তিনি 1 মাস আগে ঘটে যাওয়া এই ডক্টর খালেদুজ্জামানের একটি ভিডিও, সেনাবাহিনীর সাথে একটি ভিডিও তিনি ওটা কালেক্ট করেন। ভালো করে বুঝবেন, কিন্তু এটা কিন্তু দেওয়ার কোনো এখতিয়ার নেই। আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে রাস্তার পাশে বিভিন্ন মহাসড়কে, এই সিসিটিভি ফুটেজগুলো কিন্তু আমরা যে কেউ চাইলেই দিতে পারি না, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে আবেদন করতে হয়। আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে সেই সিসিটিভির ওই ফুটেজটুকু আমরা সরবরাহ করি। তো তার মানে কি? তার মানে কোনো প্রতিষ্ঠানই ব্যক্তিগত কারো কাছে তাদের যে গোপনীয়তা, যে সিসিটিভি, যে রেকর্ড, এগুলো দেওয়ার কোনো এখতিয়ার নেই, কোনো বিধান নেই। জুলকারনাইন শাহের তিনি তার পরিচিত মহল থেকে হয়তো তিনি এটি সংগ্রহ করেছেন, ওই বডি ক্যামেরার ফুটেজটুকু খালেদুজ্জামানের সাথে যে কথোপকথন হচ্ছিল, এইটা তিনি নিয়ে এসে বাজারে ছেড়ে দেন, মার্কেট গরম করার জন্য একটা চেষ্টা করেন। তার মূল উদ্দেশ্য ছিল তিনি সেনাবাহিনীকে খেপিয়ে দেবেন। সেনাবাহিনীর ভিতরে এটি দেখিয়ে তিনি তাদেরকে বোঝাতে চাচ্ছেন যে দেখো, তোমরা যাদেরকে ভোট দিতে চাচ্ছ, ক্ষমতায় আনতে চাচ্ছ, দেখো তারা তোমাদের প্রতি কত বিরাগ ভাজন এবং তারা ক্ষমতায় আসলে তোমাদের কি অবস্থা করবে এবার চিন্তা করো। এরকম একটা প্ল্যান তার ছিল। কিন্তু আগেই তো বিধি বাম হয়ে বসে আছে। ডক্টর খালেদুজ্জামান ওই ঘটনা ঘটার পরে তিনি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর সদস্যদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, মানে মুহূর্তের ভিতরে ওটা তিনি মিউচুয়াল করে ফেলেছেন। ভুল তো হতেই পারে, স্বাভাবিক। সেখানে তো একটু ভুল ছিলই, কারণ হচ্ছে তারেক রহমান এবং খালেদুজ্জামান তো একই, দুজনই সিভিলিয়ান, দুজনই ক্যান্ডিডেট। তাহলে তারেক রহমানের সাথে এক ধরনের আচরণ, তাকে সুযোগ সুবিধা দেয়া আর ওনাকে সুযোগ সুবিধা না দেয়া, এটি তো অন্যায়। দেবে না, কাউকেই দেবে না, একজনকে দেবে আরেকজনকে দেবে না, এটি তো অন্যায়। তো উনি ওই কথাটাই খুব উচ্চ স্বরে বলেছেন। যাই হোক, বলার পরে ওটা মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হয়ে যাওয়ার 1 মাসেরও বেশি সময় পরে জুলকারনাইন শাহের তিনি এই ফুটেজটি বাজারে ছেড়ে দিলেন মার্কেট গরম করার জন্য। শুধু এখানেই তিনি ক্ষান্ত হলেন না, আবার কি করলেন? তার কয়েকদিন পরে এআই রিলেটেড একটা ভিডিও বানালেন। ডক্টর খালেদুজ্জামান এক্সিম ব্যাংকে না কোনো একটা ব্যাংকে গিয়ে তার ম্যানেজারকে মেরে নাক পাঠিয়ে দিয়েছে, এআই দিয়ে চালানোর চেষ্টা করলেন। তো আসলে মিথ্যা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, ওরা ক্ষণিকের জন্য মানুষকে বিভ্রান্ত করতে পারে, কিন্তু তারপরে যখন সত্য প্রতিষ্ঠিত হয়ে যায় ওইটা তখন হয়ে যায় স্থায়ী। তো সেনাবাহিনীকে খেপিয়ে দেওয়ার যে শায়েরীয় চক্রান্ত, সেটি সেনাবাহিনী আর হতে দেয় নাই। সেনাবাহিনী ওইটাকে ভেস্তে দিয়েছে, তারা ওটা পাত্তাই দেয় নাই, কোনো আমলেই নেয় নাই, না ওটা তো মিউচুয়াল হয়ে গেছে। তারপরে তারা যেটা করলো, সারা দেশে অস্ত্র উদ্যান অভিযানে নামলো। কারণ নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনকে ঘিরে তাদের কাছে এই রিপোর্ট ছিল যে বিএনপি সারা দেশে অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে এবং এই অস্ত্র দিয়ে তারা সারা দেশে নির্বাচনকে ম্যানিপুলেট করবে এবং ভোট কেন্দ্রগুলো দখল করবে। এই সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সারা দেশে অস্ত্র অভিযানে নামে। আপনারা লক্ষ্য করেছেন, খবরগুলো পেয়েছেন, আপনাদের কাছে গেছে। আশুলিয়ায় বিএনপি নেতার ইটের ভাটার ভিতরে অস্ত্রের গুদাম পাওয়া গেছে, তারপরে ময়মনসিংহের গফুরগাঁওয়ে, তারপরে লক্ষ্মীপুরে, এরকম সারা দেশে হাজার হাজার অস্ত্র, দেশীয় অস্ত্র, মারণাস্ত্র, এগুলো উদ্ধার করা হয়েছে। সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন ধরনের পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে এই অস্ত্র অভিযানের সাথে। সুতরাং এইটার পরে বাংলাদেশের রাজনীতি আমূল পরিবর্তন হয়ে গেছে। মানুষ একটু নড়ে চড়ে বসেছে যে তাহলে আমরা কাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তাহলে তো আমাদেরকে আবার ভাবতে হবে। এখন তারা আরেকটা পরিকল্পনা কিন্তু নিয়েছে। আজ কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন, মির্জা আব্বাস প্রথমে এই কথাটি দিয়ে শুরু করেছেন, এরপরে যে আমাদের খোকসা কুমারখালীর মেহেদী আহমেদ রুমি, তিনিই এটি বলেছেন
এমনকি আজকে তাদের মিডিয়া সেলের যে প্রধান তিনিও এই কথাটি বললেন যে জামাত ইসলাম 4 কোটি বোরকা অর্ডার করেছে, বানাচ্ছে তারা জাল ভোট দেওয়ার জন্য। আসলে মানুষের পায়খানা যখন মাথায় উঠে যায় তখন তাদের মগজটা এইভাবেই পচে যায়। এইখানে এই যে তারা একের পর এক এই বয়ানটা সামনে আনার চেষ্টা করছে, এটি কিন্তু সহজভাবে নেবার কোনো সুযোগ নাই। মির্জা আব্বাস যখন বলেছে তখন সহজভাবে ছেড়ে দেওয়া হয়েছিল, মেহেদী আহমেদ রুমি যখন বলেছে তখনও সহজভাবে নেওয়া যেত, বিএনপির মিডিয়া সেলের প্রধান যখন বলেন তখন আর এটা সহজভাবে নেবার কোনো সুযোগ নেই। তারা এখানে এর মাধ্যমে যে মেসেজটি দিতে চাচ্ছে এটা অনিবার্য সংঘাতের একটা ইঙ্গিত দিচ্ছে। তার মানে নির্বাচনের দিন তারা যে কোনো মা বোনকে, আমাদের দেশে বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোনেরা বোরকা পরে তারা কিন্তু ভোট সেন্টারে যাবে, তারা ভোট দিতে যাবে। এবং তারা এও বলেছে যে বোরকা পরে যারা যাবে তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন, সন্দেহ হলেই ধরবেন। তো আপনি কে বোরকা পরে যাচ্ছে কাকে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, কাকে ধরবেন? তার মানে এখানে কিন্তু হামলার একটা বৈধতা কিন্তু তারা উৎপাদন করছে, হামলার কিন্তু একটা বৈধতা তারা দিয়ে দিচ্ছে। অর্থাৎ তারা বলবে যে আমরা তো আগেই বলেছিলাম যে বোরকা পরে যারাই যাবে তাদেরকেই আমরা জিজ্ঞাসাবাদ করবো, আমাদের সন্দেহ হয়েছে, মনে হয়েছে আমাদের কাছে যে উনি পুরুষ মানুষ বোরকা পরে ভোট দিতে যাচ্ছে, এই জন্য আমরা তাকে আটকাইছি, এই জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। পরিকল্পনাটা কিন্তু তাদের এইটা। বোরকার প্রতি হঠাৎ করে তাদের এই আক্রোশ কেন গিয়ে পড়লো তা কিন্তু আমরা এই ঘটনা থেকেই বুঝতে পারি। তাদের পরিকল্পনা আছে এটা, তারা এটা করবে, এ কাজ তারা করেই ছাড়বে। দেখবেন ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই হিজাবধারী নারীদের, বোরকা পরা নারীদের তারা হেনস্থা করেছে, তারা মারধর করেছে, তাদের পেটের উপরে লাথি মেরেছে, তলপেটের উপর লাথি মেরেছে, তাদের মাথার উপরে কোপ দিয়ে মাথা কেটে দিয়েছে, এটি আমরা দেখেছি। সমস্ত প্রমাণ ডকুমেন্টস গুলো রয়েছে। বোরকার প্রতি তাদের এত ভয়, তাদের এত ঘৃণা, এত বিদ্বেষ, এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা যখন দেখেছে যে নারীদের ভোট তারা পাচ্ছে না, জামাতের নারী কর্মীরা যখন দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছে, সেখানে যে বিপুল পরিমাণ সাড়া পাচ্ছে এইটা জানার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা যেটি করছে জামাতের মা বোনদেরকে যাতে ভোট না চাইতে যেতে পারে এইটা ঠেকানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে, যার কারণে বিভিন্ন জায়গায় তারা লেলিয়ে দিয়েছে তাদের নেতা কর্মীদেরকে যে তারা তাদেরকে হেনস্থা করো। যাই হোক, সর্বশেষ একটি তথ্য দিয়ে শেষ করি। অনেকেই ভাবছে যে জামাত ইসলাম হয়তো খুবই দুর্বল দল, বিএনপির হাতে শুধু মায়ের খাচ্ছে, নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্র ঠেকাতে পারবে না। বিএনপি যেহেতু তাদের ভিতরে উগ্রবাদী লোক বেশি, অস্ত্র প্রচুর, তাদের অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে, এই সমস্ত অস্ত্রগুলো নিয়ে তারা নির্বাচনের দিন হয়তো ভোট কেন্দ্র দখল করে ভোট টোট সব ছিনতাই করে নিয়ে যাবে। এরকম একটা চিন্তা ভাবনা থেকে অনেকেই ভাবছেন যে তাহলে যেহেতু এরকমই হবে, জোর করে যেহেতু বিএনপি ভোট নিয়ে নেবে তাহলে আমরা বিএনপিকেই ভোট দিয়ে দিই। এরকম ভাবার কোনো কারণ নাই। জামাত ইসলাম তার সমস্ত শক্তি একত্রিত করে রেখেছে, তারা শক্তি ক্ষয় করেনি। তারা মাঠে নির্বাচনের আগের দিন পর্যন্ত মায়ের খেলেও নির্বাচনের দিন কিন্তু তারা হবে প্রতিশোধ নেবে। তারা তাদের প্রতিটা কেন্দ্রে এই প্রতিরোধ করার জন্য, ভোট চুরি ঠেকানোর জন্য এবং ভোট ডাকাতি ঠেকানোর জন্য, ভোট কেন্দ্র দখল ঠেকানোর জন্য তারা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীদেরকে মোতায়েন রেখেছে। ওই দিন তাদের জীবন চলে গেলেও তারা ব্যালটে হাত দিতে দেবে না। অর্থাৎ কেউ যদি ব্যালট ছিনতাই করতে যায়, কেন্দ্র দখল করতে যায়, তাহলে জামাতের নেতাকর্মীদের লাশের উপর দিয়ে গিয়ে তাদের কিন্তু এটা করতে হবে। সুতরাং বিএনপি এ কাজ করতে পারবে না, অতএব ভয় পাওয়ার কিছু নাই। আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং অবশ্যই আপনি যদি বাংলাদেশ পন্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।